নমস্কার, সুপ্রভাত, স্বাগত সিটিভিএনে। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি এডুকেশন অনলাইনের আজকের পর্ব। আশা করব সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সমস্ত রকম সতর্কতাকে মান্যতা দিয়েই আমাদেরকে ভবিষ্যৎ গড়বার কাজটাকে, সেই প্রয়াসটাকে ধরে রাখতে হবে, এগিয়ে যেতে হবে। স্কুল কলেজ খুলেছে, আংশিক ক্লাসও হচ্ছে ঠিকই, কিন্তু তার বাইরেও সেই সতর্কতা অবলম্বন করা একান্ত জরুরি এবং প্রত্যেকটা পড়ুয়াদের কাজ অবধি পৌঁছে যাওয়ার জন্যই সিটিভিএনের এই প্রয়াস, এডুকেশন অনলাইনের এই প্রয়াস। আজকের ক্লাসটা কিন্তু মূলত ক্লাস 12-এর স্টুডেন্টের জন্য, অর্থাৎ দ্বাদশ শ্রেণীর পড়ুয়া যারা রয়েছে এই মুহূর্তে পর্দার ওপারে, তাদের জন্য আজকের ক্লাস। আজকে আমরা পুরো ক্লাসটাই ইংলিশে থাকবো, অবশ্যই আলোচনায় আসবো। তবে তার আগে যিনি রয়েছেন, যিনি আজ তোমাদের কাজ অবধি পৌঁছে যাবে, তোমাদেরকে পড়াবেন, ইংলিশের পাঠ দেবেন, তার সঙ্গে পরিচয় করে নিই। আমার সঙ্গে রয়েছেন স্যার জয়ন্ত চ্যাটার্জি। স্যারকে অনেক অনেক স্বাগত জানাবো। নমস্কার। এবং তার পাশাপাশি স্যারকে বলবো, স্যার অবশ্যই পড়ার কাজ তো আমরা শুরু করব, পড়াশুনো শুরু করব, তবে তার আগে স্টুডেন্টদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলবার থাকে। Good morning, all the students. Today I will discuss you a story of class 12, Strong Roots, written by APJ Abdul Kalam. There are 4 topics in class 12. Strong Roots is one of the most important part. There are many questions from Strong Roots, SAQ questions, MCQ questions, as well as big questions. I will explain you line by line the meaning of the words as well as the inner meanings also. And if we have the time in our hand, I will discuss you the last 5 years questions answers as well as grammatical portions also. In the story Strong Roots, আমরা যদি গল্প স্ট্রং রুটসে যদি দেখি, স্ট্রং রুটস গল্পটার টাইটেলটা যেটা দেওয়া হয়েছে স্ট্রং রুটস। রুটস মানে কি? রুটস মানে হচ্ছে শিকড়। স্ট্রং মানে কি? স্ট্রং মানে হচ্ছে শক্তিশালী। তাহলে রুটস কাদের থাকে? রুটস জেনারেলি আমরা দেখতে পাই গাছেদের মধ্যে দেখতে পাই, এবং একটা গাছ যে বড় হয়, বড় হওয়ার পেছনে যার ভূমিকা সবথেকে বেশি থাকে সেটা হচ্ছে এই শিকড়ে। ঠিক তেমনভাবে আমাদের যে সন্তানরা বড় হয়, সন্তানদের পেছনে সবথেকে বড় ভূমিকা থাকে আমাদের এই বাবা মাদের। এই বাবা মারা আমাদের এই শিকড়ের কাজটা করেন। আমরা যখন পাশ দিয়ে যাই দেখি বিশাল বড় গাছ আছে, এই যে সুন্দর গাছটাকে ধরে রেখেছে তার শিকড়। আমাদের এই সন্তানরা যারা আগামী দিনের ভবিষ্যৎ হবে, তারা দাঁড়িয়ে রয়েছে বাবা মা, স্কুল শিক্ষক এবং তার আরও বন্ধুবান্ধব, পাড়ার প্রতিবেশী, এদের সাহচর্য ছাড়া একজন মানুষ বড় হতে পারে না। এই যে গল্পটা লিখেছেন এখানে এপিজে আব্দুল কালাম, তিনি ছিলেন আমাদের 11তম রাষ্ট্রপতি এবং তাকে বলা হয় মিসাইল ম্যান। রুটস, প্রথমেই আমরা চলে আসি স্ট্রং রুটস। রুটস এটা কোন পার্টস অফ স্পিচ? স্টুডেন্টস, ডু ইউ নো হুইচ পার্টস অফ স্পিচ ইজ দিস ইজ? রুটস এটা হচ্ছে নাউন। রুটস মানে কি? শিকড়। তার আগে কি আছে? স্ট্রং কথাটা আছে। স্ট্রং কথাটা কোন পার্টস অফ স্পিচ? স্ট্রংটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা যদি দেখি যে অ্যাডজেক্টিভ কোথায় বসছে, অ্যাডজেক্টিভের পজিশান কি? অ্যাডজেক্টিভ সব সময় নাউনের আগে বসে। আমরা একটা এক্সাম্পল দিতেই পারি, হি ইজ এ গুড বয়। বয়টা কোন পার্টস অফ স্পিচ? বয়টা নাউন। গুডটা কোন পার্টস অফ স্পিচ? গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কোথায় বসলো? ঠিক নাউনের আগে। আবার আমরা একটা এক্সাম্পল দিতে পারি, সি ইজ এ বিউটিফুল গার্ল। গার্ল কেমন? বিউটিফুল। বিউটিফুলটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কার আগে বসছে? নাউনের আগে বসছে। আমরা যে গল্পটা শিরোনাম আছে সেখানে চলে যাব, টাইটেলটা কেন দিলেন স্ট্রং রুটস। আমরা যদি গল্পটা পড়ি, গল্পটার সারাংশ পড়ার পর, সবটা পড়ার পর আমরা দেখতে পারবো গল্পের কোথাও রুটস সম্বন্ধে আলোচনা করা নেই এবং স্ট্রং কথাটাও মেনশন করা নেই। তাহলে কালাম কেন এই গল্পের টাইটেল দিলেন স্ট্রং রুটস? একটা গাছ যে দাঁড়িয়ে থাকে, শিকড় ছাড়া গাছ যেমন দাঁড়াতে পারে না,
তেমন বাবা মার ভূমিকা ছাড়া একজন সন্তান কিন্তু দাঁড়াতে পারবে না। কিভাবে সন্তানকে এগিয়ে নিয়ে যেতে হবে, কোন দিকে যেতে হবে, সমস্ত কিছুই দিক নির্ধারণ করে দেন আমাদের এই বাবা মারা। আমরা এই গল্পে পড়লে বুঝতে পারব যে বাবা মাদের কী ধরনের ভূমিকা থাকা উচিত। গল্পটা যদি আমরা প্রথম থেকে দেখি তাহলে আমরা দেখতে পাবো গল্পের শুরুতেই এপিজে আব্দুল কালাম বর্ণনা করেছেন, I was born in a middle class Tamil family in the island town of Rameshwaram in the erstwhile Madras state. অর্থাৎ কালাম জন্মগ্রহণ করে মিডল ক্লাস তামিল ফ্যামিলিতে কালাম জন্মগ্রহণ করেছিলেন, মধ্যবিত্ত পরিবারে, যেটার আগে নাম ছিল কি মাদ্রাস, যার এখন নাম হয়ে গেছে চেন্নাই। ধোনির প্রিয় টিম সেই চেন্নাই, সেইখানে একটা মধ্যবিত্ত পরিবারে কালাম জন্মগ্রহণ করেছিলেন। এবং কালাম বলছেন যে তার বাবা মায়ের শিক্ষা দীক্ষা, বাবা গতানুগতিক পড়াশোনা বাবা করেননি, স্কুলে গণ্ডি পেরোননি, কিন্তু তার সত্ত্বেও তার উইজডম ছিল, তার জ্ঞান ছিল। মাও সাধারণ সাদামাটা সেরকম পরিবার থেকে তিনি বড় হয়েছেন। অর্থাৎ বড় হতে গেলে দারিদ্রতা কোনো ব্যাপার, কোনো বাধা হতে পারে না আমাদের জীবনে। দারিদ্রতা আমাদের বড় হওয়ার পেছনে সবথেকে বড় হতে পারে না। আমাদের মনের ইচ্ছা থাকলেই আমরা এগিয়ে যেতে পারি। তারপরে আমরা কি দেখব, যে কালাম বলেছেন, আমরা জানি যদি কালামের ছোটোবেলার ইতিহাস যদি কারো জানা থাকে, সেখানে গেলে আমরা দেখতে পাবো কালাম অতি শৈশবে বাড়িতে বাড়িতে পেপার দিতেন। এত দারিদ্রের তাদের দারিদ্র ছিল, সেই দারিদ্র থাকা সত্ত্বেও কালামের বাড়িতে আমরা ফার্স্ট প্যারাগ্রাফেই পাবো তার বাড়ির যে লোক সংখ্যা তার থেকে বেশি লোককে তার বাবা মা খাওয়াতেন। আজকালকার দিনে আমরা এটা ভাবতেই পারি না, এরকম একটা দারিদ্র অবস্থা থাকা সত্ত্বেও। তারপরে কালাম বলেছেন যে বাবা মায়ের মধ্যে গুড রিলেশনশিপ থাকা দরকার, এটা খুব ইম্পর্ট্যান্ট। বিশেষ করে গার্জেনদের আমি বলবো যে ছাত্রদের পড়াশোনার ক্ষেত্রে বাবা মায়ের ভূমিকা কিন্তু অপরিসীম। গার্জেনদের মধ্যে গুড রিলেশনশিপ, আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার। গুড আন্ডারস্ট্যান্ডিং না থাকলে কি হবে, ছাত্র পড়াশোনা করছে, পড়াশোনার মধ্যে বাবা মায়ের যদি ছোটোখাটো প্রবলেম থাকে, সেই প্রবলেমগুলো কি হয়, কথাগুলো ছাত্রদের কানে আসে এবং তাদের পড়ার বাধা সৃষ্টি করে। তাই এটা থেকে আমাদের দূরে থাকতে হবে। গুড আন্ডারস্ট্যান্ডিং থাকলে কি হবে, ছাত্রের মঙ্গল। তারপরে আমাদের যেটা দেখার, কালাম বলেছেন যে কালাম যে জায়গাতে থাকতেন চেন্নাইয়ের যে রামেশ্বরম, সেখানে হিন্দু এবং মুসলিম পরিবার একত্রিত মিলেমিশে থাকতো। অ্যামিকেবলি কথাটা ওখানে ইউজ করেছেন, মিলেমিশে থাকতো। মিলেমিশে থাকা এটা দরকার, আজকের দিনও এটা খুবই জরুরি। কারণ গুড রিলেশনশিপ না থাকলে হিন্দু মুসলমান এদের মধ্যে যদি দ্বন্দ্ব থাকে, এদের মধ্যে যদি ক্লাস থাকে সব সময়, তাহলে কি হবে, আমাদের পরিবেশে যদি সব সময় দ্বন্দ্ব থাকে, সেটা আমাদের কি হয়, পড়াশোনার মধ্যেও ব্যাঘাত ঘটে। তাই আমাদের উচিত বাবা মার যেমন থাকা উচিত, তেমন আমাদের পরিবেশকে আমাদের মেনটেন করা উচিত। সেগুলো আমরা যখন পরে লাইন বাই লাইন পড়ব, সেখানে আরও আমরা আলোচনা করব। তারপরে আমি চলে আসছি, কালাম বলেছেন কালাম ছোটোবেলায় অতি শৈশবে তার বাবার সাথে মসজিদে যেতেন। সেখানে গিয়ে দেখতেন তিনি যে সবাই প্রার্থনা করছে, আরবিক ভাষায় প্রার্থনা করছে। এই আরবিক ভাষা কালাম বিন্দুমাত্র আইডিয়া ছিল না। কালাম আস্তে আস্তে বড় হচ্ছেন এবং বাবাকে জিজ্ঞাসা করছেন, বাবা এই প্রেয়ার করলে কি হয়, প্রার্থনা করলে কি মঙ্গল হয়। আসতেই পারে এই বয়সে, ছোট বয়সে বাচ্চাদের প্রশ্ন আসতে পারে যে সত্যিই কেন করে, সে তো প্রতিদিন যায়, মসজিদে যায়, দেখে প্রতিদিন প্রার্থনা করছে, কি এমন মঙ্গল তাতে। ছোট ছেলে আস্তে আস্তে একদিন বাবাকে প্রশ্ন করছে, বাবা তখন তাকে উত্তর দিচ্ছে খুব সহজ সরল ভাষায়। তিনি ছিলেন না খুব হাইলি এডুকেটেড, কিন্তু তার উইসডম ছিল। তিনি তাকে বুদ্ধিমত্তার সাথে উত্তর দিচ্ছেন যে প্রার্থনা করলে আত্মার সাথে আত্মার মিলন ঘটে। যখন তুমি প্রার্থনা করছো, সেটা মসজিদে হোক, সেটা মন্দিরে হোক, তখন তোমার বডিটা থাকছে, কিন্তু আত্মা সেখানে থাকে না, আমাদের ভগবানের কাছে চলে যায়। আমাদের মধ্যে এক ঐক্যের সৃষ্টি হয়, যেখানে ধনী দরিদ্র ভেদাভেদ সেখানে কোনো কিছু থাকে না। এত সহজ সরল ভাষায় তিনি তার সন্তানকে বোঝালেন। সেটা সন্তানের মনের মধ্যে কি হলো, একটা উৎসাহ সৃষ্টি করলো। আমাদের গার্জেনদের উচিত সন্তানকে প্রশ্ন করতে দেওয়া,
উৎসাহ দেওয়া। তারা প্রশ্ন করবে, অনেক সময় আমরা তাদের সেই প্রশ্নের উত্তর দিতে পারবো না, আমাদের জানা থাকে না, সব প্রশ্নের উত্তর আমরা পাবো না, আমাদের জানার চেষ্টা করতে হবে। যদি আমরা না জানতে পারি, যদি সেই ক্ষেত্রে কোনো মাস্টারমশাইয়ের কাছে সন্তানকে পাঠাতে হবে, যাতে সেখান থেকে সে তার প্রশ্নের উত্তরগুলো জানতে পারে। কখনোই আমরা তাকে রেগে যাব না, সে প্রশ্ন করলে তাকে রাগ দেখাবো না, তাকে সে যাতে আগামী দিন প্রশ্ন করে সে রাস্তা আমরা খুলে রাখবো। চর থাপ্পড় দিয়ে রেগে গিয়ে এই তুই পড়তে বস, তোর এইসব পড়ার কী আছে, পড়তে পড়তে তোর এত কথা কিসের, এই প্রশ্ন কিন্তু আমরা আমাদের সন্তানকে করব না। আমাদের সন্তানকে উৎসাহ দিতে হবে, এনার্জি দিতে হবে, যাতে তারা বারবার সেই প্রশ্নগুলো আমাদের করতে পারে। আমরা তারপরের স্ট্যান্ডাতে চলে যাব। সেখানে গিয়ে আমরা দেখতে পারবো যে কালাম বলেছেন যে তার বাবা ভোর 4টের সময় ঘুম থেকে উঠতেন, তারপর তিনি নামাজ পড়তেন, তারপর নামাজ পড়া হয়ে গেলে তিনি বাড়িতে যেতেন, বাগানে যেতেন, বাগানে গিয়ে তিনি কি করতেন, নারকেল গাছে নারকেলগুলো যেগুলো পড়েছিল সেগুলোকে কালেক্ট করতেন, করে সেগুলো বাড়ি ফিরে আসতেন, তারপরে সকালের খাবার তিনি খেতেন। এ ছিল তার 365 দিনের রুটিন। তিনি কঠিন পরিশ্রম করতে পারতেন। কালাম সেই পরিশ্রম, তিনি বলছেন বাবা যে পরিশ্রম করতে পারতেন, সেই পরিশ্রম আমি আমার জীবনে পরিশ্রম করতে শিখেছিলাম। অর্থাৎ বাবা মার কাছ থেকে তো আমরা আর্ট পাই, কীরকম পরিশ্রম করতে হবে, কীরকম কথা বলতে হবে, কীভাবে চলতে হবে, সেই শিক্ষা তিনি বাবার কাছ থেকে পেয়েছিলেন। সেই পরিশ্রম করার মানসিকতা তিনি বাবাকে দেখে শিখেছিলেন এবং তিনি তার জগতে সেই পরিশ্রম করতেন। তার জগৎ কোনটা? সেই সায়েন্স এবং টেকনোলজি, এবং যার ফলে তিনি অনেক দূর এগিয়ে গেছেন। পরিশ্রম আমরা জানি, সাকসেস ইজ দ্য হার্ড লেবার ইজ দ্য কি লেবার অফ সাকসেস। হার্ড লেবার ছাড়া কোনো কিছু সম্ভব নয়। তাই হার্ড লেবার সন্তানদের মধ্যে আমাদের গ্রো করতে হবে, সেই দায়িত্ব আমাদের কিন্তু বাবা মাকে নিতে হবে। তারপরে স্ট্যান্ডাতে আমাদের কালাম বলছেন, কি বলছেন? তিনি বলছেন, স্বীকার করে নিয়েছেন অত বড় বিজ্ঞানী হয়েও যে ভগবান বলে একটা অস্তিত্ব আমাদের এই পৃথিবীতে আছে। আমরা ভগবানকে এড়িয়ে চলতে পারি না। আমরা হচ্ছি তারই সৃষ্টি এবং তিনিই আমাদের সুখের সন্ধান দেখান, তিনি আমাদেরকে সুখের রাস্তা দিয়ে ভালো পথে নিয়ে আসেন। তার কৃপায় আমরা কৃপান্বিত হই। এবং লাস্টে একটা খুব ইম্পর্ট্যান্ট কথা বলে কালাম শেষ করেছেন গল্পটা। সেখানে তিনি বলছেন আমাদের এই যে ইমোশনাল বন্ডেজ এবং ফিজিক্যাল বন্ডেজ, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ওখানে তোমাদের কথাতে বইতে আছে বন্ড কথাটা আছে, ওটা বন্ড কথাটা হবে না, লাস্ট লাইনের আগের লাইনে ওটা বন্ডেজ কথাটা হবে। তা তিনি বলছেন এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবার আমাদের বলি ইমোশনাল বন্ডেজটা কী এবং ফিজিক্যাল বন্ডেজটা কী। ইমোশনাল বন্ডেজ হচ্ছে আবেগগত ভালোবাসা। সন্তান বাবাকে ভালোবাসবে, বাবা তার সন্তানকে ভালোবাসবে, কিন্তু এই নয় যে সন্তানের মধ্যে বাবার অন্ধ ভালোবাসা থাকবে সন্তানের প্রতি। কীরকম অন্ধ ভালোবাসা? যে একটা 10 বছরের ছেলে, সে কখনোই যদি মোবাইল চায় যে আমাকে একটা 20,000 টাকার মোবাইল দাও, বাবার অন্ধ ভালোবাসায় তাকে ওই মোবাইলটা দেওয়া উচিত নয়। দিলে কি হবে? তার কিন্তু বড় ক্ষতি করে ফেলবে। এই ভালোবাসা থাকা উচিত, কিন্তু এই ইমোশনাল বন্ডেজ থেকে তাকে বেরিয়ে আসতে হবে, বুঝতে হবে তার সন্তানের কোনটা মঙ্গল, কোনটা ভালো। আর একটা আছে আমাদের ফিজিক্যাল বন্ডেজ। ফিজিক্যাল বন্ডেজটা কি? ফিজিক্যাল বন্ডেজ হচ্ছে যে আমরা সব সময় বলি আমরা এসি ছাড়া আমাদের চলবে না, এসি আমাদের দরকার ঠিকই, কিন্তু আমরা যদি বলি যে এসি ছাড়া আমাদের ঘুম হবে না, তাহলে আমরা কি হলাম? আমরা এসির প্রতি দাসত্ব হয়ে গেলাম। আমাদের নরম গদি ছাড়া আমার ঘুম হয় না। নরম গদি দরকার, কিন্তু সেটা ছাড়া আমার ঘুম হবে না, এটা একটা অন্যায় আবদার। তাহলে আমরা কি হবে? সেই আবেগের প্রতি, সেই এসির প্রতি, সেই নরম গদির প্রতি আমরা দাসত্ব হয়ে গেলাম। সেই দাসত্ব থেকে আমাদের সিভিয়ার্স করতে হবে, কথাটা ওখানে ইউজ করেছেন। সিভিয়ার্স আমাদের মানে ছিন্ন করতে হবে, আমাদের বেরিয়ে আসতে হবে। এই যদি বেরিয়ে আসতে পারি তবেই আমরা সুখের রাস্তা দেখতে পাবো। এবার আমরা একের পর এক লাইন বাই লাইন আমাদের যে গল্পটা আছে তার মিনিংগুলো আমি তোমাদের কাছে ডিসকাস করব। অবশ্যই সেদিকে তো আসবোই, এবং স্যার যে সুন্দরভাবে অর্থাৎ গোটা গল্পটায় কি আছে সেটা তোমরা বুঝতে পারছো আশা করি। এরপরও যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে দেখো সরাসরি কথা বলবার জন্য টেলিভিশন স্ক্রিনে ফোন নাম্বার যাচ্ছে, তোমরা ফোন করতে পারো। স্যার রয়েছেন, তোমাদের প্রশ্নের উত্তর স্যার দেবেন। আমরা একটু একটু করে গোটা গল্পটা আরও ভালো করে পড়ে নিই, এবং অবশ্যই তোমাদের প্রশ্ন থাকলে, তোমাদের ফোন থাকলে আমরা সেই ফোন কল নেব এবং স্যারের কাছ থেকে সেই প্রশ্নের উত্তরও নেব। শুনতে থাকো স্যার। I was born into a middle-class Tamil family
in the island town of Rameswaram in the erstwhile Madras state. গল্পটা প্রথমেই কালাম শুরু করেছেন যে আই দিয়ে শুরু করেছেন, আই ওয়াজ বর্ন, অর্থাৎ আমি জন্মগ্রহণ করেছিলাম। এখান থেকে আমাদের একটা প্রশ্ন আসে ফার্স্ট লাইন থেকে, যেটা একটা অটোবায়োগ্রাফিক্যাল স্টোরি, আত্মজীবনী। কেন আত্মজীবনী? কারণ রাইটার এখানে বলে শুরু করেছেন যে আমি জন্মগ্রহণ করেছিলাম, অর্থাৎ তিনিই গল্পটা লিখেছেন। তিনি কীরকম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন? তামিল ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন। সেটা কোথায়? আইল্যান্ড টাউন, একটা দ্বীপ শহর। সেটা কোথায়? রামেশ্বরম ইন দ্য এস্টওয়াইল মাদ্রাস স্টেট, যেটার আগের নাম ছিল মাদ্রাজ, যেটা এখন নাম হয়েছে চেন্নাই। সেখানে এক মধ্যবিত্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। মাই ফাদার জৈনুল আবেদিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। কত সহজ সরল ভাষায় কালাম বলেছেন দেখো, যে তিনি বলেছেন আমার বাবা, তার বাবার নাম কী ছিল? জৈনুল আবেদিন। এখান থেকে একটা প্রশ্ন আসে, হোয়াট ইজ দ্য নেম অফ হিজ ফাদার? তার বাবার নাম জৈনুল আবেদিন। তোমরা কিন্তু স্পেলিংটা কিন্তু ঠিক করে লিখবে, জৈনুল আবেদিন। তার কী ছিল না? নাইদার মাচ ফর্মাল এডুকেশন। ফর্মাল এডুকেশন মিন্স প্রথাগত শিক্ষা। প্রথাগত শিক্ষাটা কি? প্রথাগত শিক্ষা হচ্ছে সেটাই যে শিক্ষা আমরা স্কুলে গিয়ে লাভ করি, স্কুল কলেজ থেকে যে শিক্ষা লাভ করি। তাহলে স্কুল কলেজে তার বাবা যেতে পারেননি, সেই শিক্ষা স্কুল কলেজে গেলে আমরা যে শিক্ষাটা পাই সেই শিক্ষা তিনি লাভ করতে পারেননি। নর মাচ ওয়েলথ, আর তার বাবার কী ছিল না? সম্পত্তি ছিল না। আজকের দিনে যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এডুকেশন থাকা দরকার আর তার সাথে অর্থ থাকা দরকার। এ দুটো ছাড়া মানুষ তো দাঁড়াতে পারে না। কিন্তু তার সত্ত্বেও আমরা দেখতে পাবো কালাম শিখর একবারে সাফল্যের শীর্ষে পৌঁছে গেছেন, তার বাবার কোনো দুটোই ছিল না। তাহলে আমরা কি পড়তে পারি? আমাদের অর্থ আমাদের কি প্রবলেম সৃষ্টি করতে পারে? প্রবলেম কোনো সৃষ্টি করতে পারে না। Despite these disadvantages, he possesses great innate wisdom. তার সত্ত্বেও, ডেসপাইট কথাটা ইউজ করেছে। ডেসপাইট মানে কি? তার সত্ত্বেও। একটা কথা বলে দিই, ইনস্পাইটের পর অফ বসে, কিন্তু ডেসপাইটের পর কিন্তু অফ বসে না, এটা কিন্তু মনে রাখতে হবে। ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, এই অসুবিধা থাকা সত্ত্বেও, হি পজেস গ্রেট ইননেট উইজডম, তিনি কী ছিলেন? সহজাত জ্ঞানের অধিকারী ছিলেন। এবার আমাদের স্যার এখান থেকে একটা প্রশ্ন আমরা করব যে উইজডম আর নলেজের মধ্যে পার্থক্য কী? নলেজ মানেও জ্ঞান আর উইজডম মানেও জ্ঞান। তাহলে এই দুটোর মধ্যে তো দুটো ওয়ার্ডের মধ্যে তার পার্থক্য আছে। নলেজের সাথে উইজডমের পার্থক্য কোথায়? নলেজ হচ্ছে যেটা আমরা বই পড়ে আহরণ করি। যেমন একটা ছেলে, সে যদি মাস্টার ডিগ্রি করে, সে যদি পিএইচডি করে, সে পড়াশোনা করছে, পড়াশোনা করে সে তার জ্ঞান আহরণ করছে। বই থেকে যেটা আমরা আহরণ করছি সেটাকে আমরা বলবো নলেজ। আর আমরা উইজডম কোনটাকে বলবো? উইজডম হচ্ছে সাপোজ একটা মানুষের বয়স 70 বছর, সে তার জীবনের অভিজ্ঞতা লাভ করেছে, জীবন দিয়ে অভিজ্ঞতা লাভ করেছে, সেটাকে বলবো আমরা উইজডম। তাহলে তার বাবার কি ছিল? তার বাবার নলেজ ছিল না, কিন্তু উইজডম ছিল। জীবনের মাধ্যমে অভিজ্ঞতা লাভ করেছেন, কারণ তিনি তো স্কুলে যাননি, পড়াশোনা করেনি, তিনি কি করবেন? তার নলেজ ছিল না, কিন্তু তার কি ছিল? উইজডম ছিল। এবং কি ছিল? এ ট্রু জেনারোসিটি অফ স্পিরিট, এবং তার কি ছিল? মহানুভবতা ছিল। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আশিয়ামা, যেটা তুমি আগেদের বলেছিলাম। তিনি আবার বলছেন মা ছিলেন তার আদর্শ সহপাঠী। আদর্শ সহপাঠী অর্থাৎ তাদের মধ্যে গুড আন্ডারস্ট্যান্ডিং। তিনি আবার মায়ের বাবার কথা বলবেন যে গুড আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার একটা ফ্যামিলিতে। বাবা মায়ের গুড আন্ডারস্ট্যান্ডিং না থাকলে, বোঝাপড়া ভালো না থাকলে সেই সন্তান এগিয়ে যেতে পারে না। এখানে তিনি অকপরে স্বীকার করেছেন যে বাবা মার মধ্যে কী ছিল? গুড আন্ডারস্ট্যান্ডিং ছিল। আই ডোন্ট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরি ডে। তিনি বলছেন যে কতজন লোককে বাবা মা প্রতিদিন খাওয়াতো আমার মনে পড়ে না। বাট আই এম কোয়াইট সার্টেন দ্যাট ফার মোর আউটসাইডার্স এড উইথ আস দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার। অর্থাৎ আমাদের বাড়িতে যত লোক খেত তার থেকে বেশি লোক খেত বাড়ির বাইরের লোক। অর্থাৎ তার ফ্যামিলির মেম্বার যদি 8 থেকে 10 জন হয়, তাহলে 20 জন লোক তাদের বাড়িতে খাওয়া দাওয়া করতো। তাহলে এই রকম একটা অবস্থা, যে কালাম বাড়িতে বাড়িতে পেপার দেয়, সেই কালামের বাবা মা যত লোক সংখ্যা তার বাড়িতে তার থেকে বেশি লোককে বিনা পয়সায় খাওয়াতো। তাহলে কত মহানুভব তার বাবা মা ছিলেন, আমরা এই গল্প থেকে পড়লে আমরা বুঝতে পাবো। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। আবার তিনি বলছেন আমার বাবা মা কিন্তু আদর্শ দম্পতি ছিল। আদর্শ দম্পতি মধ্যে যেটা সবথেকে আমি বারবার তোমাদের বলছি, গুড আন্ডারস্ট্যান্ডিং, এটা প্রতি বাবা মায়ের মধ্যে থাকা দরকার, সন্তানের কথা ভেবে, মঙ্গলের কথা ভেবে, নিজেদের মঙ্গলের কথা ভেবে। মাই মাদার্স লিনেজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড। আর আমার মায়ের বংশধর আরও নামজাদা। কীরকম? ওয়ান অফ হার 4 বিয়ারার্স হ্যাভিং বিন বেস্টোড দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ। ব্রিটিশরা
তার মায়ের পূর্বপুরুষ অর্থাৎ মায়ের দাদু কিংবা তার বাবাকে কি টাইটেল দিয়েছিল? বাহাদুর টাইটেল দিয়েছিল, ব্রিটিশরা পেয়েছিলেন। সেই বংশের মহিলা ছিলেন কালামের মা। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, সেখানে তারা অনেক ভাই বোন ছিলেন, তাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। এ শর্ট বয়, তিনি ছিলেন খুবই ছোট। উইথ র্যাদার আনডিস্টিংগুইশ লুকস, তিনি বলছেন আমি সাদা মাটা দেখতে ছিলাম, সহজভাবে একবারে তিনি স্বীকার করেছেন। বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, কিন্তু তার বাবা মা কেমন ছিলেন? তার বাবা মা ছিলেন লম্বা এবং সুন্দর দেখতে। উই লিভড ইন আওয়ার এনসেস্ট্রাল হাউস, আমরা আমাদের এনসেস্ট্রাল হাউসে থাকতাম, আমাদের পূর্বপুরুষদের বাড়িতে থাকতাম। হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, যেটা তৈরি হয়েছিল 1900 সালে। এখান থেকে প্রশ্ন আসে বাড়িটা কত সালের? 1900 সালের কিন্তু শতকের তৈরি। বাড়িটা কেমন এখান থেকেও প্রশ্ন আসে, বারবার প্রশ্ন এসেছে, আমি তোমাদের আলোচনা করব যদি আমাদের সময় থাকে হাতে। ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাকা হাউস। পাকা হাউস কোনটা? যেটা ইটের তৈরি বাড়ি, তাকে বলা হয় পাকা হাউস। বাড়িটা ছিল পাকা হাউস, মেড অফ লাইমস্টোন, চুনা পাথরের তৈরি। লাইমস্টোন মানে চুনা পাথর, অ্যান্ড ব্রিক, এবং কী দিয়ে তৈরি? ইট দিয়ে তৈরি। অন দ্য মস্ক স্ট্রিট, ওই মসজিদের রাস্তায়, ইন রামেশ্বরম, রামেশ্বরমের মসজিদের পাশেই ছিল তার বাড়ি। মাই অস্টিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফোর্ট অ্যান্ড লাক্সারিজ। অস্টিয়ার ফাদার কথাটাই কেন ইউজ করেছেন? অস্টিয়ার ফাদার মানে আত্মসংযমী, অর্থাৎ তার বাবার মধ্যে কী ছিল না? কোনো কমফোর্ট ছিল না, লাক্সারিজ ছিল না, যেটা আমরা দিনের পর দিন কমফোর্ট এবং লাক্সারির ওপর নির্ভর হয়ে পড়ছি দিনের পর ডে বাই ডে। এই দুটো কিন্তু বাবার মধ্যে কোনোটাই ছিল না। হাউএভার অল নেসেসিটিস ওয়ার প্রোভাইডেড ফর, কিন্তু তিনি সমস্ত কিছু যোগাতেন। খুব দারিদ্র্যের মধ্যে কালাম বড় হয়েছেন, কিন্তু তার বাবা তার দিকে কিন্তু সবসময় নজর দিয়েছেন। কার প্রতি নজর দিয়েছেন তিনি? খাবার, ইন টার্মস অফ ফুড, তিনি খাবার যোগাতেন, মেডিসিনস দিতেন, ওষুধপত্র দিতেন, অর ক্লোদিং মানে বস্ত্রটস্ত্র, সমস্ত কিছু সাপ্লাই করতেন। আমাদের জীবনে এগুলো তিনটে তো এসেন্সিয়ালস, আমরা ফুড ছাড়া বাঁচবো না, আমরা মেডিসিনস ছাড়া এক পাও চলতে পারবো না, এবং আমরা ক্লোদিং বস্ত্র ছাড়া আমাদের এগুলো খুব এসেন্সিয়াল জিনিস, যেগুলো কালামের বাবা অতি দরিদ্রের মধ্যেও সেগুলোকে তাকে যোগাতেন। ইনফ্যাক্ট আই উড সে মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড, তার চাইল্ডহুডটা ছিল, শৈশবটা ছিল খুবই নিরাপদের, মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। এইখানে আমাদের একটু এক্সপ্লেন করতে হবে মেটেরিয়ালি কোনটা এবং ইমোশনালি কোনটা, যেটা ছাত্ররা বুঝতে পারে না। মেটেরিয়ালি হচ্ছে অর্থনীতি দিক দিয়ে। কী রকমভাবে মেটেরিয়ালি? মানে এই যে যেমন বললাম ফুড, মেডিসিনস, ক্লোদিং, এগুলো আমাদের কি করতে হয়? টাকা দিয়ে কিনতে হয় বাজার থেকে। তাহলে এই দিক থেকে তার কোনো অসুবিধে হতো না। আর ইমোশনালি মানে কোনটা? ভালোবাসা, অর্থাৎ তিনি বাবার ভালোবাসাও পেতেন। দুটোই, একটা সন্তান যখন বড় হয় তখন তার দুটো লাগে, খাদ্য লাগে, মেডিসিনস লাগে, ক্লোদিং লাগে, এবং বাবার ভালোবাসা লাগে। এই কোনোটাই তার কিন্তু অভাব হয়নি, দুটোই তিনি বাবার কাছ থেকে সাপ্লাই পেয়েছিলেন। আই নর্মালি এট উইথ মাই মাদার, আমি মায়ের সাথে খেতাম। সিটিং অন দ্য ফ্লোর, মেঝেতে বসে। অন দ্য কিচেন, রান্নাঘরের যে মেঝে, সেই মেঝেতে বসে একবারে তিনি মায়ের সাথে খেতেন। নর্মাল লাইফ লিড করছেন। শি উড প্লেস এ বানানা লিফ বিফোর মি, তার মা কী করতেন? তার সামনে একটা কলার পাতা দিতেন। অন হুইচ সি দেন ল্যাডেল, সেই পাতাতে তিনি ঢেলে দিতেন রাইস, ভাত দিতেন। অ্যান্ড অ্যারোমিক সাম্বার, এবং একটা সুগন্ধিযুক্ত ডাল দিতেন। এ ভ্যারাইটি অফ সার্ভ হোমমেড পিকল, বাড়ির তৈরি আচার দিতেন। অ্যান্ড এ ডোলাপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, এবং আমরা জানি চেন্নাই যেটা হয় সেটা হচ্ছে নারকেল, সেই নারকেলের চাটনি তাকে সার্ভ করতেন, পরিবেশন করতেন। নেক্সট টাইম যাতে আমরা চলে আসছি, দ্য শিব টেম্পল হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস। আমরা যদি চেন্নাই যাই, রামেশ্বরম বলে জায়গাটা যেখানে যাই, সেখানে আমরা দেখব সেই জায়গাটা শিব মন্দিরের জন্য বিখ্যাত। ওয়াজ অ্যাবাউট 10 মিনিটস ওয়াক ফ্রম আওয়ার হাউস, আমাদের বাড়ি থেকে 10 মিনিটের পথ। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, কালাম যেখানে থাকতেন সেখানে ম্যাক্সিমাম লোক ছিল মুসলিম। বাট দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, সেখানেও কিন্তু বেশ কয়েকটা হিন্দু পরিবার বসবাস করত। লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেইবার্স, তারা মুসলিমদের সাথে মিলেমিশে থাকত, যেটা আমি বলছিলাম খুব ইম্পর্টেন্ট। হিন্দু মুসলমান একসাথে থাকবো, ঐক্য নিয়ে বেঁচে থাকবো, মানুষ হিসাবে তো আমরা এটাই চাই। দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি, আমাদের লোকালিটিতে কী ছিল? একটা মসজিদ ছিল। হোয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার, এই যে তার বাবা তাকে নিয়ে যেত সন্ধ্যাবেলায় প্রার্থনা করার জন্য সেখানে। আই হ্যাড নট দ্য ফেন্টেস্ট আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য অ্যারোবিক প্রেয়ার্স চ্যান্টেড
সেখানে যে মন্ত্রগুলো আরবিক ভাষায় যে উচ্চারণ হতো সেগুলোর মানে কিন্তু ছোট কালাম বুঝতে পারতেন না। I was totally convinced that I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted, but I was totally convinced that they are reached God. কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে সেই মন্ত্রগুলো উচ্চারণ করলে সেগুলো ভগবানের কাছে চলে যায়। When my father came out of the mosque, আমার বাবা যখন মসজিদ থেকে বেরিয়ে আসতেন, আফটার প্রেয়ার্স প্রার্থনা করার পর তিনি যখন বেরিয়ে আসতেন, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স উড বি সিটিং আউটসাইডস, সেখানে দেখা যেত কি বিভিন্ন সম্প্রদায়ের লোক সেখানে বসে আছে, ওয়েটিং ফর হিম, তার বাবার জন্য বসে আছে। কেন বসে আছে? মেনি অফ দেম অফার্ড বোলস অফ ওয়াটার টু মাই ফাদার, তাদের অনেকেই বাটি করে তার বাবাকে কি দিতেন? জল দিতেন। হুড ডিপ হিজ ফিঙ্গার্স ইন দেম, আর তার বাবা কি করতেন? সেই জলেতে তার আঙুলটা ডোবাতেন, অ্যান্ড সে প্রেয়ার, এবং তিনি মন্ত্র উচ্চারণ করতেন। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারেড হোম ফর ইনভ্যালিডস, আর সেই জলটাকে তারা নিয়ে যেতেন, যাদের রোগ বিড়ি কিছু হয়েছে তারা সেই জল বাড়িতে নিয়ে যেত। আই অলসো রিমেম্বার পিপল ভিজিটিং আওয়ার হোম টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিওর, আমার মনে পড়ে যে সেই জল খেয়েই তারা সেরে যেতেন এবং সারার পর তারা ধন্যবাদ জানাতে আমার বাবার কাছে আসতেন। ফাদার অলওয়েজ স্মাইল্ড অ্যান্ড আস্ক দেম টু আস্ক আল্লাহ দ্য মার্সিফুল, তখন বাবা কি বলতেন? আমাকে ধন্যবাদ দিও না, তুমি সর্বশক্তিময় ওই আল্লাহকে ধন্যবাদ দাও, ওই আল্লাহকে ধন্যবাদ দিলেই সব হবে। অর্থাৎ তার বাবা এই যে খ্যাতিটা নিজে নিতে চাইতেন না, সেই ধরনের মানুষ ছিলেন কালামের বাবা। কালাম পেয়েছিলেন সেই ধরনের মানুষকে, সেই ধরনের মাকে, তবে তিনি গ্রেট হতে পেরেছিলেন। তারপরে স্ট্যাঞ্জাতে আমরা দেখতে পাবো দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, রামেশ্বরমের যে মসজিদ পাশাপাশি একটা মন্দিরও ছিল সেখানে, সেইখানের প্রধান পুরোহিত কে ছিলেন? পক্সি লক্ষ্মণ শাস্ত্রী। এটাও কিন্তু তোমাদের প্রশ্ন আসে এখান থেকে। পক্সি লক্ষ্মণ শাস্ত্রী কথাটা বানানটা স্পেলিংটা কিন্তু তোমরা ভালো করে দেখে নেবে। এইখান থেকে পক্সি লক্ষ্মণ শাস্ত্রী কে আমাদের প্রশ্ন আসে। হি ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, তিনি ছিলেন আমার বাবার খুব কাছের বন্ধু। তাহলে আমরা দেখতে পাচ্ছি হিন্দু মুসলমান বলে ভেদাভেদ কালাম দেখিয়ে দিচ্ছেন এখানে যে কোনো সেই সময় ছিল না, অর্থাৎ কালামের মনের মধ্যেও কখনো এই ভাবনাটা কখনো আসেনি। One of the most vivid memories of my early childhood is of the two men each in traditional attire discussing spiritual matters. আমরা আমাদের শৈশবের অনেক কথাই কিছু কিছু মনে পড়ে, কালামেরও মনে পড়ে সেই শৈশবের কথা দু একটা, তার মধ্যে একটা এই তার বাবা এবং এই পক্সি লক্ষ্মণ শাস্ত্রী তারা আধ্যাত্মিক ব্যাপারে আলোচনা করতেন তাদের পোশাক পরে। অর্থাৎ পুরোহিত তার পোশাক এবং কালামের বাবার পোশাক পরে তারা আধ্যাত্মিক ব্যাপারগুলো আলোচনা করতেন। When I was old enough to ask questions, যখন আমি বড় হলাম প্রশ্ন করার মতন, সন্তানটা আস্তে আস্তে বড় হয় এবং বাবাকে প্রশ্ন করে, কালামও প্রশ্ন করছেন। I asked my father, কালাম প্রশ্ন করছেন, কি করছেন? অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার, বলছে প্রেয়ারের প্রাসঙ্গিকতা কী, রেলিভেন্স কী, কেন মানুষ প্রার্থনা কেন করে, কিসের জন্য করে? প্রতিদিন তো কালাম দেখছেন যে এসে প্রার্থনা করছে। মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টিরিয়াস অ্যাবাউট প্রেয়ার, বাবা তখন তাকে বলতেন, রেগে যেতেন না, সহজ সরলভাবে সন্তানকে বুঝিয়ে দিতেন যে প্রেয়ারের মধ্যে কোনো মিস্টিরিয়াস ব্যাপার নেই, কোনো রহস্যজনক ব্যাপার নেই। কী আছে প্রেয়ারের মধ্যে? রেদার প্রেয়ার মেড এ পসিবল অফ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল, যেটা তোমাদের আমি আগে বলছিলাম, যে আত্মার মিলন ঘটায়। অর্থাৎ আমরা যেখানে প্রার্থনা করি সেখানে আমরা দাঁড়িয়ে থাকি ঠিক কথা, আমাদের আত্মা কোথায় চলে যায়? ভগবানের কাছে চলে যায়, সেইখানে ভগবানের কাছে আমাদের আত্মা চলে যায়, আমাদের ঐক্যের সৃষ্টি করেন। হোয়েন ইউ প্রে, যখন আমরা প্রার্থনা করি, হি সেড ইউ ট্রানজেন্ট ইউর বডি, তোমার বডি কিন্তু সেখানে থাকে না, তোমার বডি সেখানে ট্রানজেন্ট ইউর বডি অ্যান্ড বিকাম এ পার্ট অফ দ্য কসমস, এই তো তুমি মহাবিশ্বের একটা অংশ হয়ে যাও। হুইচ নোজ নো ডিভিশন, ওয়েলথ, এজ, কাস্ট অর ক্রিড, সেখানে কোনো ভেদাভেদ থাকে না, দ্বন্দ্ব থাকে না। কিসের দ্বন্দ্ব থাকে না? জাতি, ধর্ম, সম্প্রদায়ের এই সমস্ত কিছু, কোনো কিছু ভেদাভেদ সেখানে থাকে না। মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল, আমার বাবা কি করতে পারতেন? সহজ সরল ভাষায়, সাদা সিধে তামিল ভাষায় ধর্মর ব্যাপারটা বুঝিয়ে দিতে পারতেন। হি ওয়ান্স টোল্ড মি, তিনি আমাকে বলেছিলেন একবার, কি বলেছেন? ইন হিজ ওন টাইম, ইন হিজ ওন প্লেস, ইন হোয়াট হি রিয়েল ইজ অ্যান্ড ইন দ্য স্টেজ he has reached, good or bad, every human being is a specific element within the whole manifest of divine being. তিনি কি বলেছেন? প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বরের সত্তা থাকে, অর্থাৎ প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বর বিরাজ করেন। আমরা ঈশ্বরের পার্ট, যেটা আমাদের বিবেকানন্দ বলেছেন, মানুষকে ভালোবাসো, মানুষের মধ্যেই তো ভগবান আছে। তাই সেখানে প্রত্যেক মানুষের মধ্যে ভগবান আছে, তাই আমরা ভয় পাবো কেন? আমরা বাধা বিপত্তি এলে আমরা পেছিয়ে পড়বো কেন? সেকেন্ড স্ট্যান্ড যাতে আমরা পড়ছি সেখানেই আমরা বুঝতে আলোচনায় পাবো। দেখি, সো হোয়াই হি অ্যাফ্রেড উইথ
অফ ডিফিকাল্টিস, সাফারিংস অ্যান্ড প্রবলেমস। তাহলে এইগুলো নিয়ে আমরা কেন অত চিন্তা করি? এগুলো তো আসবেই, আমাদের সাফারিংস আসবে, আমাদের ডিফিকাল্টিস আসবে, এগুলো আমাদের চলার পথে আসবে। তো এগুলো তো আমাদের নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, আমরা তো তারই অংশ, আমরা তো সেখান থেকে আমরা সেই ক্ষমতা তো তিনি আমাদের দেবেন, আমরা তো তার উপরই সবসময় আমরা নির্ভর করা উচিত, তিনি আমাদের বাধা বিপত্তি থেকে বেরিয়ে আসতে সহায়তা করবেন। হোয়েন ট্রাভেলস কাম, আর যখন আমাদের এই সমস্যা আসবে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রেলিভেন্স অফ ইউর সাফারিংস। তিনি কি বলছেন? যে তোমার দুঃখ কষ্ট কেন হচ্ছে সেটা বোঝার চেষ্টা করো। আমি খুব জোর বাইক চালালাম, বাইক চালাতে চালাতে অ্যাক্সিডেন্ট করে ফেললাম। অ্যাক্সিডেন্ট করার পর বুঝতে হবে যে আমার অ্যাক্সিডেন্টটা কেন ঘটলো, কী জন্য ঘটলো, আমার নিজেকে অ্যানালাইসিস করতে হবে, আমার প্রবলেম হচ্ছে কেন হচ্ছে। আমি যদি এই জায়গাটা অ্যানালাইসিস করতে পারি নিজে থেকে, তাহলেই আমি ওভারকাম করতে পারবো, আমি বেরিয়ে আসতে পারবো। খুব ইম্পর্টেন্ট লাইন, তারপরের লাইন যেটা বলেছি, এখান থেকে প্রশ্ন আসে। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশনস। আমাদের মধ্যে প্রতিকূলতা, আমাদের মধ্যে খারাপ অবস্থায় কি করে, আমাদের সুযোগ করে দেয় ফর ইন্ট্রোস্পেকশন, আমাদের জন্য আত্মসমীক্ষা আমরা করতে পারি। অর্থাৎ আমাদের জীবনে খারাপ সময় না এলে আমরা কি আত্মসমালোচনা করি, আমরা বিশ্লেষণ করি। আমরা যদি গাড়ি চালাই, গাড়িতে চালাতে চালাতে অ্যাক্সিডেন্ট হলে আমরা তখন করি কেন করলাম, কী জন্যে করলাম। আমরা আমাদের নিজের পথে ভালো অবস্থায় যখন থাকি তখন আমরা কখনোই বিশ্লেষণ করি না। তা আমাদের কি করতে হবে, আমাদের আত্মসমালোচনা করতে হবে, নিজেকে বুঝতে হবে, জানতে হবে কেন হচ্ছে, কী জন্য সমস্যার সৃষ্টি হচ্ছে। যদি আমরা নিজেকে প্রশ্ন করি তাহলে আমরা নিজে থেকেই সেই উত্তর পাবো। হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। এই কথা যখন তার বাবা বললেন, তাহলে কালাম তখন, ছোট্ট কালাম তখন তার বাবাকে বলছেন যে তাহলে তুমি এই কথাগুলো কেন লোকেদেরকে বলো না, যে লোকগুলো প্রত্যেক দিন তোমার কাছে আসে, এই কথাগুলো তুমি তো তাদেরকে বলতে পারো। আই আস্কড মাই ফাদার। এই কথাগুলো যখন কালাম তার বাবাকে বললেন, জিজ্ঞাসা করলেন, তখন তিনি কি বললেন? হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স। তিনি তার হাতটা আমার কাঁধের উপর রাখলেন, অ্যান্ড লুক স্ট্রেট ইন টু মাই আইস। আমার চোখের দিকে একভাবে তাকিয়ে রইলেন। কেন তাকিয়ে রইলেন? ফর কোয়াইট সাম টাইম হি সেড নাথিং। বেশ কিছুক্ষণ তিনি কিছুই বলতে পারলেন না। অ্যাজ ইফ হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস। তিনি দেখছেন যে আমার সন্তানের বোঝার ক্ষমতা হয়েছে কিনা, ক্যাপাসিটি হয়েছে কিনা। দেন হি আনসার। তারপর তিনি উত্তর দিয়েছিলেন। কি উত্তর দিয়েছিলেন? ইন এ লো ডিপ ভয়েস। গভীর নিচু স্বরে তিনি উত্তর দিয়েছিলেন। কি উত্তর দিয়েছিলেন? হিজ আনসার ফিল্ড মি উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুসিয়াসিজম। তিনি যে উত্তরটা দিয়েছিলেন সেই উত্তর পেয়ে কালামের মধ্যে একটা এনার্জি পেয়েছিলেন, কালাম একটা উৎসাহ পেয়েছিলেন, এনথুসিয়াসিজম পেয়েছিলেন কালামের মধ্যে। আমাদের গার্জেনদের উচিত সেই জিনিসটাই আমাদের সন্তানদের সাপ্লাই করা। এমনভাবে উত্তর দিতে হবে, এমনভাবে বলতে হবে যাতে সন্তান আমাদের উৎসাহ পায়, এনার্জি পায়, প্রশ্ন করার একটা ভরসা পায় বাবা মার কাছ থেকে। হোয়েনেভার হিউম্যান বিংস সাফারিং, হোয়েনেভার হিউম্যান বিংস ফাইন্ড দেমসেলভস অ্যালোন। যখন মানুষ কি করে, নিজেকে একাকিত্ব বোধ করে, অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশান দে স্টার্ট লুকিং ফর এ কোম্পানি। তখন তারা কি খোঁজে? একটা সঙ্গীর খোঁজে। তাই তো আমরা প্রবলেমে পড়লেই তো আমরা সঙ্গীর খুঁজি। প্রবলেম না থাকলে আমরা কিন্তু সঙ্গীর খুঁজি না। যখন একাকী বোধ করি তখনই মনে হয় যে আর একজন বন্ধু পেলে আমাদের ভালো হতো। সে একাকিত্বই আমাদেরকে কি খোঁজায়? আমাদের কোম্পানি পেতে সাহায্য করে, আমাদের সঙ্গী পেতে সাহায্য করে। হোয়েনেভার দে আর ইন ট্রাভেল, যখন তারা সমস্যায় পড়ে, অর্থাৎ মানুষ যখন সমস্যায় পড়ে, দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম। তারা কোনো একজনকে খোঁজে যে কি করবে, যে তাদেরকে সাহায্য করবে। সমস্যায় না পড়লে সে কি করে না, সে বন্ধুরও খোঁজ করে না, আবার কোনো একজনকে খোঁজেও না যে তাকে সাহায্য করবে। হোয়েনেভার দে রিচ ইন এমপ্যাসি, যখন তারা পথ খুঁজে পায় না, যে কি করব না করব ভেবে পায় না, যখন তাদের জীবনে বাধা বিপত্তি আসে, তখন তারা কি করে? দে লুক টু সামওয়ান টু শো দেম দ্য ওয়ে আউট। তারা এমন কাউকে খোঁজে যে কি করবে, যে সেই পথ থেকে তাদেরকে বের করে নিয়ে আসবে। এভরি রিকারেন্ট অ্যাকশন অ্যাঙ্গুইশ লঙ্গিং অ্যান্ড ডিজায়ার ফাইন্ড ইটস ওন স্পেসিফিক হেল্পার। আর এই যে আমাদের মনে মানসিক যন্ত্রণা এবং এই যে আমাদের ডিজায়ার, আমাদের মনের মধ্যে যে ইচ্ছা, সেটাই আমাদের হেল্পারকে আমরা তখনই খুঁজি আমাদেরকে হেল্প করতে পারে। অর্থাৎ সেই অসহায় লোকগুলো যারা বিপদে পড়লে কালামের বাবা বলছেন, সেই অসহায় লোকগুলো তখনই হেল্পার হিসেবে কাকে পেত? কালামের বাবাকে পেত। হেল্পার হিসেবে সঙ্গী পেত কালামের বাবাকে, তাই তারা কালামের বাবার কাছে আসতো। তাহলে এই অবস্থায় আমি কি করব? কালাম বলছেন, হেল্পার হিসেবে পড়ছেন, মানুষ হিসেবে কী করা উচিত? আমাদের মানুষের পাশে থাকা উচিত। কালামের বাবা তাই করতেন। ফর দ্য পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, যে সমস্ত লোকেরা বিপদের মধ্যে পড়ে আমার কাছে আসতেন, I am but a go between in their efforts to propitiate and demonstrative forces with prayers and offerings. আর আমি তাদের কি করতাম? আমি তাদের মাধ্যমকারী হিসেবে কাজ করতাম। কীরকম মাধ্যমকারী? আমরা যদি কোনো মন্দিরে যাই, আমরা দেখি আমরা বিপদ আপদে পড়লে ঠাকুরকে পুজো নিবেদন করি। আর পুরোহিত কি করে? পুরোহিত সেই পুজো আমাদের ঠাকুরকে নিবেদন করে দেয়।
কালামের বাবা সেই মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতো। মানুষ প্রবলেম পড়েছে, তিনি বলছেন প্রবলেম পড়লে কী করব, তাদের পাশে কেউ নেই, তাদের পাশে মানুষ হিসেবে দাঁড়াতাম এবং তাদের মাধ্যমকারী একটা গো বিটুইন, একটা যোগসূত্র হিসেবে আমি কাজ করতাম। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল। কালাম বাবা বলছেন যেটা সঠিক পথ নয়, যোগসূত্র হিসেবে কাজ করাটা ঠিক নয়, কিন্তু আমি করতাম অ্যান্ড শুড নেভার বি ফলোড, এবং এটা কখনো করা উচিত নয়। কিন্তু তার সত্ত্বেও তিনি কী করতেন, এটা করতেন। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন এ ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি। কিন্তু আমাদেরকে সাবধান থাকতে হবে, আমাদের মনের মধ্যে থাকতে হবে ফিয়ার রিডেন ভিশন, আমাদের মনের মধ্যে যেন ভয় বিরাজ না করে এবং খারাপ মানসিকতা যেন জন্ম না হয়। কীরকম খারাপ মানসিকতা? সাপোজ আমি খুব জোরে বাইক চালাচ্ছি, আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আমি দেখছি না যে কেন অ্যাক্সিডেন্টটা ঘটলো, কী জন্যে ঘটলো, আমার স্পিডের জন্যে ঘটলো। আমি মনে করছি যে যেখান দিয়ে যাচ্ছিলাম সেই জায়গাতে হয়তো কোনো শ্মশান, সেই জায়গাটায় হয়তো কোনো ভূত প্রেত গাছ আছে, সেই বড় গাছ আছে, সেই ভেদ আমার উপর বিচার করেছে, তার ফলেই আমার জীবনে অ্যাক্সিডেন্টটা ঘটলো। এই ধরনের ভ্রান্ত ধারণা নিয়ে যেন আমরা না চলি, আমরা যেন সঠিক বিশ্লেষণ করতে পারি। আর কি করতে পারি? অ্যান্ড দ্য ভিশন দ্যাট এনাবেলস আস টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইথ আওয়ার সেলফস, এবং আমাদের ইন্ট্রোস্পেকশন, অর্থাৎ এই কথাটা টোটালটার মানে হচ্ছে ইন ভিশন দ্যাট এনাবেলস আস টু সিক দ্য এনার্জি অফ ফুলফিলমেন্ট উইথ আওয়ার সেলফস, মানে হচ্ছে এই কথাটার টোটাল কথাটার একটা মানে হচ্ছে ইন্ট্রোস্পেকশন, অর্থাৎ আমাদের আত্মসমালোচনা করতে হবে, কেন হলো, কী জন্যে হলো, এই কথাগুলোকে আমাদেরকে বুঝতে হবে। পরিপ্রেক্ষিতে আমরা যদি এটা করতে পারি তাহলেই কিন্তু আমরা উন্নতি করতে পারবো। এগুলো প্রত্যেক মানুষের মধ্যে থাকা দরকার। তারপরে স্ট্যাঞ্জাতে আমরা চলে আসছি, খুব ইম্পর্টেন্ট স্ট্যাঞ্জা। আই রিমেম্বার, আমার মনে পড়ছে, কালাম বলছেন, কি বলছেন? মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM। তার বাবা দিনটা কটার সময় শুরু করতেন? ভোর 4টের সময় তার বাবা দিন শুরু করতেন। বাই রিডিং দ্য নামাজ, নামাজ পড়ে দিন শুরু করতেন বিফোর ডন, ভোরবেলার আগে। আফটার দ্য নামাজ, সেই নামাজ পড়ার পর তিনি কি করতেন? হি ইউজ টু ওয়াক ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোভ, তিনি যেতেন একটা নারকেলের বাগানে যেতেন। উই ওন্ড, যেই বাগানটার মালিক ছিলাম আমরা। অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হোম, আমাদের বাড়ি থেকে কতটা দূরত্ব ছিল? 4 মাইল। সেখানে কালামের বাবা নামাজ পড়ে ভোর 4টের সময় উঠে, শীত গ্রীষ্ম বর্ষা প্রত্যেক দিন তার রুটিন ছিল সেখানে। হি উড রিটার্ন উইথ অ্যাবাউট এ ডজন কোকোনাটস অ্যান্ড টাইড টুগেদার থ্রোন ওভার দ্য শোল্ডার্স, আর সেইগুলোকে তিনি কুড়িয়ে তিনি তার কাঁধের মধ্যে চাপিয়ে নিয়ে আসতেন। অ্যান্ড অনলি দেন উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট, তারপর তিনি সকালে তার ব্রেকফাস্ট করতেন। এই ছিল তার 365 দিনের রুটিন, অর্থাৎ তিনি খুব কর্মঠ জীবনযাপন করতেন। দিস রিমেন্ট হিজ রুটিন ইভিন হোয়েন হি ওয়াজ ইন লেট 60s, অর্থাৎ এই রুটিনটাই ছিল তার জীবনে। কত বছর পর্যন্ত কালামের বাবার জীবনে ছিল? এটা লেট 60s। এখান থেকেও আমাদের একটা প্রশ্ন আসে, লেট 60s বলে আমাদের 4টে অপশান দিয়ে দেয় আনসার। লেট 60s বলতে কোন বোঝানো হয়েছে? ভালো করে জেনে রেখে দিয়ে 60 থেকে 70 বছরটাকে বলা হয় লেট 60s। 60s বলেনি, কি বলেছেন? লেট 60s। লেট 60s পিরিয়ড কোনটা? 60 থেকে 70 বছর। সেই 60 থেকে 70 বছরে এরকম কঠিন পরিশ্রম কালামের বাবা কিন্তু করতে পারতেন। অর্থাৎ কালাম, আমরা দেখতে পাবো কালাম তার বাবার এই যে পরিশ্রম করার মানসিকতা তিনি পেয়েছিলেন কার কাছ থেকে? তার বাবার কাছ থেকে। অর্থাৎ আমরা সন্তানরা যখন বড় হয়, ম্যাক্সিমাম কোয়ালিটিসগুলো, ম্যাক্সিমাম গুণগুলো বাবা মার কাছ থেকে, ভাই বোনের কাছ থেকে, দাদা দিদির কাছ থেকে, পাড়া প্রতিবেশীদের কাছ থেকে সে সমস্ত গুণগুলো সে পেয়ে থাকে। লাস্ট স্ট্যাঞ্জা, এবং খুব ইম্পর্টেন্ট স্ট্যাঞ্জা, খুব প্যারাগ্রাফ, লাস্ট প্যারাগ্রাফটা। আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ, আমি আমার সারা জীবন ধরে কি করেছি? ট্রাইড টু এমুলেট, আমি চেষ্টা করেছি কপি করতে। এমুলেট করা মানে কপি করা, নকল করা। মাই ফাদার, কাকে নকল করতে চেয়েছি? আমি আমার বাবাকে নকল করতে চেয়েছি। ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমি আমার এই সায়েন্সের, বিজ্ঞান এবং টেকনোলজি, এই প্রযুক্তিবিদ্যাতে আমি আমার বাবাকে ফলো করেছি। অর্থাৎ কালামের বাবা মসজিদে গিয়ে নামাজ পড়তেন, পরিশ্রম করতেন সারাদিন। তিনি পরিশ্রম করতেন কোথায়? তিনি পরিশ্রম করতেন এই সায়েন্স এবং টেকনোলজিতে। অর্থাৎ আমি যেটা তোমাদের প্রথমেই বলেছিলাম যে সাফল্যের মূল চাবিকাঠি কিন্তু পরিশ্রম। সেই পরিশ্রম না করলে হবে না। সেই আর্ট কিন্তু তিনি শিখেছিলেন তার বাবার কাছ থেকে, পরিশ্রম করার মানসিকতা। একটা মানুষ পরিশ্রম ছাড়া কিন্তু সফল হতে পারে না। সেই সফল তিনি হয়েছিলেন, সেই জায়গাটা তিনি পেয়েছিলেন, দেখেছিলেন কাছ থেকে বাবাকে, বাবা কী পরিশ্রম করেছে, এবং সেই জিনিসগুলো তিনি শিখেছিলেন এবং তিনি তার জগতে সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করেছিলেন। আই হ্যাভ এন্ডেভার্ড, আমি চেষ্টা করেছি টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করেছি দ্য ফান্ডামেন্টাল ট্রুথস, এই মৌলিক তত্ত্বটা বোঝার চেষ্টা করেছি। কি? রেভেল টু মি, যেটা আমার কাছে প্রকাশ হয়েছে বাই মাই ফাদার, আমার বাবার কাছ থেকে আমি জানতে পেরেছি। অ্যান্ড ফিল কনভিন্স, এবং বুঝতে পেরেছি কি? দ্যাট দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার, অর্থাৎ
একটা ঐশ্বরিক ক্ষমতা আছে। ঈশ্বর বলে একজন জিনিস আছেন, ঈশ্বরকে আমরা মান্য করতে পারি না। কালাম ভারতের রাষ্ট্রপতি, বিশাল বড় সায়েন্টিস্ট, দেশ বিদেশে তার প্রচুর নাম, তিনিও আজকে মাথা নত করে নিয়েছেন। হ্যাঁ, এই ঈশ্বর বলে একজন জিনিস আছেন, তিনি কি করেন, দ্যাট ক্যান লিফট ওয়ান আপ, কোনো একজন মানুষকে তুলতে পারেন ফ্রম কনফিউশন। আমার কোথা থেকে তুলতে পারেন, আমাদের মনের মধ্যে যে ভ্রান্তি ধারণা সেইখান থেকে আমাদের বার করে নিয়ে আসতে পারেন। আর কি মিজারি, আমাদের মধ্যে যে দুঃখ কষ্ট যন্ত্রণা, মেলানকলি অ্যান্ড ফেলিওর, আমাদের মধ্যে যে ব্যর্থতা, সেই জায়গা থেকে আমাদেরকে সেই ঈশ্বরই নিয়ে আসতে পারেন। আর কি করতে পারেন, অ্যান্ড গাইড আস টু ওয়ান অন ট্রু প্লেস, আমাদেরকে সঠিক পথে সেই জায়গা থেকে বের করে নিয়ে এসে আমাদের সঠিক জায়গাতে পৌঁছে দিতে পারেন একমাত্র এই ঈশ্বর। ঈশ্বরের প্রতি আমাদের আছে এই মানসিকতা মেনে নেওয়া উচিত, তার প্রতি কৃতজ্ঞতা থাকা উচিত, এবং মানুষের মধ্যেই ঈশ্বর বিরাজ করেন এইভাবেই মানুষের সেবা করা উচিত, যেটা করতেন তার বাবা মা, এবং আমাদের প্রত্যেকেরই এই পথে চলা উচিত। এবং লাস্ট যে দুটো লাইন আছে, খুব ইম্পর্ট্যান্ট লাইন, অ্যান্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়ালস সেভার্স হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, কথাটা হবে না, এই কথাটা উইংস অফ ফায়ার লেখা আছে বন্ডেজ, এটা বন্ডেজ হবে, হিজ অন দ্য রোড টু ফ্রিডম, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড। একদমই স্যার, সেক্ষেত্রে দাঁড়িয়ে গল্পটা তো আমাদের পড়া হয়েই গেল, এবং শুরুতেই স্যার খুব সুন্দর করে জিসটাও বুঝিয়ে দিয়েছিলেন, তাই শেষের কনক্লুশনটা যেভাবে হওয়া উচিত ছিল সেভাবে হয়তো আমরা করতে পারলাম না, কারণ সময় একেবারেই শেষ। এবং পড়তে পড়তে আশা করি সকলেই এই গল্পটা ভীষণ ভালো করে বুঝতে পেরেছো। তাই স্টাডি করো, পড়াশুনো করো, চাইলে ইউটিউব থেকে এই ক্লাসটা আবারও তোমরা রিভাইজও দিয়ে নিতে পারো। স্যারকে অনেক ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে থাকার জন্য, আপনাদেরকেও অনেক ধন্যবাদ জানাবো। নজর থাকুক এডুকেশন অনলাইনের পরবর্তী পর্বে। থ্যাংক ইউ।